আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের বাংলা ব্যাকরণ নিয়ে ক্লাস করব। নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের যে বোর্ড বই অর্থাৎ তোমাদের যে বাংলা ভাষার ব্যাকরণ ও নির্বৃতি এই বইটা রয়েছে, এখান থেকে পঞ্চম পরিচ্ছেদ নিয়ে আজকে আমরা আলোচনা করব। পঞ্চম পরিচ্ছেদের টপিকের নাম হচ্ছে ধ্বনি ও বর্ণ। আজকের এই ক্লাসটা করলে এই টপিকে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। ধ্বনি ও বর্ণ টপিক থেকে প্রথমেই আমরা জানব ধ্বনি কি। ধ্বনি হচ্ছে মানুষের বাকযন্ত্রের সাহায্যে যে আওয়াজ উৎপন্ন হয় তাকে ধ্বনি বলে। এখন আমাদের অনেকের মনে প্রশ্ন আসে, আমরা অনেকেই জানতে চাই বাকযন্ত্র কি। বাকযন্ত্র বলতে বোঝায় আমাদের ভেতরে যে ফুসফুস থাকে সেই ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত প্রতিটি প্রত্যঙ্গই হচ্ছে বাকযন্ত্র। তাহলে ভেতরের অংশ বলতে কোনগুলাকে বোঝায়? ভেতরের অংশ বলতে সেগুলাকে বোঝায় যেমন আমাদের ঠোঁট আছে, জিহ্বা আছে, দাঁত আছে, জিভ আছে, আলজিভ আছে, তালু আছে, কোমল তালু আছে, শক্ত তালু আছে, খাদ্যনালী আছে, শ্বাসনালী আছে, চোয়াল আছে। এসবই বাকযন্ত্রের বিভিন্ন অংশের নাম। এসব কিছুই মিলে হচ্ছে বাকযন্ত্র। আমি এখানে যে বাকযন্ত্রের অংশগুলার নাম বললাম, এই অংশগুলার মাধ্যমে যে আওয়াজটা বের হয়ে আসে সেই আওয়াজটাই হচ্ছে ধ্বনি। আর যে আওয়াজটা বের হওয়ার পর ওই আওয়াজটা যখন আমরা লিখি, যেমন খাতায় লিখি, বইয়ে লিখি, কম্পিউটারে লিখি, তখন ওই লিখিত জিনিসটাই বা লিখিত অংশটাই হচ্ছে বর্ণ। বন্ধুরা, আশা করি তোমরা ধ্বনি কি বর্ণ কি এখন থেকে এটা চিনতে পারবে। বাকযন্ত্রের ইংরেজি নাম হচ্ছে ভোকাল অর্গানস। আর ধ্বনি মানে কি? ধ্বনি মানে হচ্ছে সাউন্ড। ধ্বনির ইংরেজি নাম হচ্ছে সাউন্ড। ইংরেজিতে যেটা সাউন্ড, বাংলাতে সেটা হচ্ছে ধ্বনি। আমরা কথা বলছি, যে আওয়াজটা বের হচ্ছে সেটাই হচ্ছে ধ্বনি। আর যেটা বের হচ্ছে ওইটা যখন কোনো কিছুতে লিখছি তখন ওই লিখিত রূপটাই হচ্ছে বর্ণ। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। প্রায় পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে, ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে ধ্বনি। ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ, আবার ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। এখান থেকে এভাবেও প্রশ্ন আসে, ধ্বনির দ্যোতককে কি বলা হয়, ধ্বনির প্রকাশককে কি বলা হয়, বা ধ্বনির নির্দেশক চিহ্নকে কি বলে। এখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক, ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ, আবার ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ, ধ্বনির দ্যোতককে বলা হয় বর্ণ, ধ্বনির প্রকাশক হচ্ছে বর্ণ, এবং ধ্বনির নির্দেশককে বলা হয় বর্ণ, বা ধ্বনির নির্দেশক চিহ্নকে কি বলে। সবগুলার উত্তর হবে বর্ণ। বাংলা ভাষায় 37টি মৌলিক ধ্বনি রয়েছে। এই মৌলিক ধ্বনির অপর একটি নাম হচ্ছে ধ্বনিমূল। তাহলে পরীক্ষায় যদি আসে বাংলা ভাষায় ধ্বনিমূল আছে কয়টি? উত্তর হবে 37টি। আবার যদি প্রশ্ন আসে বাংলা ভাষায় মৌলিক ধ্বনি রয়েছে কয়টি, সেক্ষেত্রে উত্তর হবে 37টি। মৌলিক ধ্বনি আবার দুই প্রকার, যথা স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি হচ্ছে মোট 60টা আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে মোট 30টা। বাংলা ভাষায় বর্ণ আছে মোট 50টা। আমরা সবাই জানি আমাদের বাংলা ভাষায় মোট বর্ণ রয়েছে 50টা। স্বরবর্ণ আছে মোট 11টা, ব্যঞ্জন বর্ণ রয়েছে মোট 39টা। স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে বলা হয় বাংলা বর্ণমালা। তাহলে আমরা জানতে পারলাম বাংলা বর্ণমালা কোনগুলাকে নিয়ে গঠিত হয়েছে। যতটা স্বরবর্ণ রয়েছে অর্থাৎ 11টা স্বরবর্ণ রয়েছে, ব্যঞ্জন বর্ণ রয়েছে মোট 39টা। এই 11টা আর 39টা মিলে হচ্ছে মোট 50টা। এই 50টাকে একত্রে বলা হয় বাংলা বর্ণমালা। তাহলে বাংলা বর্ণমালা কয়টি? উত্তর হবে একটি। বাংলা বর্ণমালায় বর্ণমালা কয়টি? সেটাও হচ্ছে একটি। বাংলা বর্ণমালায় বর্ণ সংখ্যা কয়টি? আমরা জানি মোট হচ্ছে 50টি, কারণ 11টি হচ্ছে স্বরবর্ণ আর 39টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ।
বাংলা ভাষায় ফলা হচ্ছে মোট 6টি। সংখ্যা বর্ণ রয়েছে 10টি, 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে মোট 10টি সংখ্যা বর্ণ। কার বর্ণ রয়েছে মোট 10টি। আর এই যে আ সমান আকার, রসই সমান রসইকার, এগুলা হচ্ছে কার চিহ্ন। তাহলে বন্ধুরা, কার বর্ণ বলতে কোনগুলাকে বোঝায়? আ থেকে আ, রসই, দীর্ঘই, এগুলা হচ্ছে কার বর্ণ। আর এগুলা আমরা যে পড়ে থাকি আ সমান আকার, এই আকারটা হচ্ছে কার চিহ্ন, আর আটা হচ্ছে কার বর্ণ। রসই সমান রসইকার, এই রসইটাই হচ্ছে কার বর্ণ। আর রসই সমান যে রসইকার হয়, সেই রসইকারটা হচ্ছে কার চিহ্ন। দীর্ঘই সমান দীর্ঘিকার, দীর্ঘিটা হচ্ছে এখানে কার বর্ণ। আর দীর্ঘইর যে চিহ্ন রয়েছে, দীর্ঘই সমান দীর্ঘিকার, এই কারটাই হচ্ছে এখানে কার চিহ্ন। মোট 11টা স্বরবর্ণের মধ্যে 10টার কার বর্ণ বা কার চিহ্ন রয়েছে, কিন্তু শুধুমাত্র অ এই বর্ণটার কোনো চিহ্ন নেই, যার জন্য ওকে লীন বর্ণ বা বিলীন বর্ণ বলা হয়। বন্ধুরা, এখন আমরা জানবো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। আমরা জানি যুক্ত বর্ণ হচ্ছে মোট 2 প্রকার, একটি হচ্ছে স্বচ্ছ যুক্ত বর্ণ আর আরেকটি হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ। স্বচ্ছ মানে হচ্ছে সাদা, পরিষ্কার, সহজে দেখে যাকে চেনা যায় সেটাই হচ্ছে স্বচ্ছ যুক্ত বর্ণ। আর অস্বচ্ছ যুক্ত বর্ণ হচ্ছে যেটা অপরিষ্কার, দেখে সহজে চেনা যায় না, বোঝা যায় না, সেটাই হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ। এখানে আমি গুরুত্বপূর্ণ তোমাদের বোর্ড বই থেকে কয়েকটি যুক্ত বর্ণ নিয়ে আলোচনা করছি। যেমন কয়টয়, এটা হচ্ছে একটি স্বচ্ছ যুক্ত বর্ণের উদাহরণ, কারণ এটা দেখে বোঝা যাচ্ছে এখানে ক যুগ ট যুক্ত রয়েছে। তারপরে বর্গীয় জয় জয়, এটা দেখেই বোঝা যাচ্ছে বর্গীয় জ 2টা আছে। তারপরে মূর্ধন্য নয় ঠয়, তারপরে মূর্ধন্য নয় ঠ, তারপরে দয় দ, পয়ত, এগুলা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কোন 2টা বর্ণ যুক্ত রয়েছে। সহজে চেনা যায়, সহজে বোঝা যায়, সহজে দেখে আইডেন্টিফাই করা যায় কোন কোন বর্ণ যুক্ত রয়েছে, সেগুলাকেই স্বচ্ছ যুক্ত বর্ণ বলে। এখন আমরা অস্বচ্ছ যুক্ত বর্ণের উদাহরণগুলা দেখব। প্রথমটা দেখো, এখানে কোন কোন বর্ণ যুক্ত রয়েছে সেটা আমরা দেখে আইডেন্টিফাই করতে পারছি না। বন্ধুরা, এইখানে কোন কোন বর্ণ যুক্ত রয়েছে সেটা দেখে চেনা যাচ্ছে না, তার মানে এটা হচ্ছে একটি অস্বচ্ছ যুক্ত বর্ণ। এইটাকে ভাঙলে হয় ক যুগ ত। আর এই যে দেখো, এই যুক্ত বর্ণটা দেখো, এখানে কোন কোন বর্ণ যুক্ত রয়েছে সেটা দেখে সহজে চেনা যাচ্ছে না। আমরা অনেকেই এটাকে খিও পড়ি, আবার কয় কয় যুক্ত পড়ি, এটা ভুল। এটার সঠিক উচ্চারণ হচ্ছে ক যুগ মূর্ধন্য ষ। এখানে ক যুগ মূর্ধন্য ষ যুক্ত হয়ে এই বর্ণটা এসেছে বা এই বর্ণটা হয়েছে। তো তারপরে যেটা দেয়া আছে, এই যে এখানে আমি স্পষ্ট আকারে আবার দিয়েছি ক যুগ মূর্ধন্য ষ, এইটা 2টা বর্ণ যুক্ত হয়ে এখানে হয়েছে এটা। তারপরে স্নেহ, এখানে কোন কোন বর্ণ যুক্ত রয়েছে সেটা দেখে সহজে চেনা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না, তাই এটি একটি অস্বচ্ছ যুক্ত বর্ণ। এটাকে ভাঙলে হবে মূর্ধন্য ষ যুগ মূর্ধন্য। এরপরে এইখানে দেখো, এই যুক্ত বর্ণটা দেখে চেনা যাচ্ছে না, এটা খুবই কঠিন একটা যুক্ত বর্ণ, এটা অস্বচ্ছ যুক্ত বর্ণ। আর অস্বচ্ছ যুক্ত বর্ণ এটাকে ভাঙলে হবে ক যুগ মূর্ধন্য ষ যুগ ম। এই 3টি বর্ণ যুক্ত হয়ে এখানে এই বর্ণটি বা এই যুক্ত বর্ণটি হয়েছে। এরপরে দেয়া আছে এইটা দেখো, এটাও একটি অস্বচ্ছ যুক্ত বর্ণের উদাহরণ, এটাকে ভাঙলে হবে হ যুগ ম। তারপরে এইগুলা তো আমি আলোচনা করেছি, এটা ক যুগ মূর্ধন্য ষ যুগ ম, এটা এই যুক্ত বর্ণকে ভাঙলে এটা হবে। তারপরে এই স্নেহ, এই যুক্ত বর্ণ, এটাকে ভাঙলে হবে মূর্ধন্য ষ যুগ মূর্ধন্য। তো বন্ধুরা, আজকের ক্লাসটি ছিল এতটুকুই। ধ্বনি ও বর্ণ টপিকের যত বেসিক তথ্য রয়েছে তোমাদের ব্যাকরণ বইয়ের প্রতিটা লাইন বাই লাইন ধরে ধরে এখানে আমি আলোচনা করেছি। এখান থেকে তোমাদের যে কোনো পরীক্ষায় কমন পড়বে ইনশাআল্লাহ। এখন তোমাদের কাজ হচ্ছে ক্লাসটি দেখার পর লেকচারটি বা নোটটি সুন্দর করে খাতায় লিখে নেবে, তারপরে কয়েকবার রিভিশন দেবে। কয়েকবার রিভিশন দেওয়ার পর দেখবে যে এই টপিকটা তোমার একদম শেখা হয়ে গেছে, এই টপিকটা তোমার একদম জানা হয়ে গেছে। এখন যে কোনো পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন আসুক বা যেভাবেই প্রশ্ন আসুক, তুমি দেখবে খুব সহজে উত্তর করতে পারছো।
আর আমি এই ক্লাসের দ্বিতীয় পর্ব নিয়ে আরেকটি ভিডিও দেব, যেখানে থাকবে তোমাদের বিভিন্ন সালের প্রশ্নগুলা, অর্থাৎ বিগত এসএসসি পরীক্ষায় যত প্রশ্ন আসছে এই টপিক থেকে সব প্রশ্ন নিয়ে, এবং টেস্ট পেপারসের যত প্রশ্ন আছে সবগুলা নিয়ে একটা বুস্টার ক্লাস দেব ইনশাল্লাহ। এই দুইটা ক্লাস করলে দেখবে তোমাদের সবকিছু সহজ মনে হচ্ছে। এতে তোমাদের চাপ অনেক কমে আসবে। এক ক্লাস থেকে তোমরা বেসিক শিখলে এবং অন্য ক্লাস থেকে তোমরা বিগত সব প্রশ্নগুলা শিখে নিলে। এই দুইটা ক্লাস করলে দেখবে তোমাদের সবকিছু সহজ মনে হচ্ছে। তো বন্ধুরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও। এতে যখনই আমি নতুন নতুন ভিডিও ইউটিউবে আপলোড দেব, সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর নোটিফিকেশন পেলে খুব সহজে ঘরে বসে তোমরা এই ক্লাসগুলো দেখতে পারবে। ভালো থেকো, আল্লাহ হাফিজ।